জানো না, খবর নাই। আচ্ছা যা হোক, এটা হলো জাহাঙ্গীর কবির সাহেব, কার্ডিয়াক সার্জন। আরো অনেক আছেন, চট্টগ্রামও সরওয়ার কামাল সাহেব একজন মেট্রোপলিটনে, চট্টগ্রাম মেডিকেল কলেজেও আছে কিছু পোস্টিং, হয়তো এখানে অত বেশি প্রসার হয় নাই। তো যা হোক, কার্ডিয়াক ডিজিজ গুলি মূলত হার্টের, তোমরা এগুলি অ্যানাটমি ছিল, যেগুলো স্ট্রাকচার, এগুলি মায়োকার্ডিয়াম, তারপরে ভালভ, তারপরে তোমার কন্ট্রাকশন সিস্টেম, ব্লাড সাপ্লাই, কার্ডিয়াক এক্সটেনশন, ইফেক্টস অফ এজিং অন হার্ট, এগুলি তোমরা আমার একটু রিভিউ দিও। আমি যেটা মেনলি বলবো, কিছু কার্ডিয়াক প্যাথোফিজিওলজি টার্মিনোলজি তোমাদেরকে বুঝতে হবে। যেমন একটা হলো পাম্প ফেলিউর, এই কথাটা হার্টের ডিজিজের সাথে রিলেটেড। পাম্প ফেলিউর, এখানে পাম্প করতেছে হার্ট, তোমরা জানাবো, যার জন্য ব্লাড সাপ্লাই হচ্ছে পেরিফেরিতে, আবার ভেনাস সিস্টেম দিয়ে এসে ফিল আপ হচ্ছে, আবার পাম্প করে, এইভাবে ডেইলি অনেকবার মিলিয়ন টাইমস হার্টের বিট হয়, এবং সেগুলো দিয়ে ব্লাড সাপ্লাই হয়, বডির মেরু টিস্যু নিউট্রিয়েন্ট পেয়ে থাকে। তাহলে পাম্প ফেলিউর, কিছু কিছু কন্ডিশন আছে যেখানে মায়োকার্ডিয়াম কন্ট্রাক্টস উইকলি ডিউরিং সিস্টুল, সিস্টুলের সময় যদি উইকলি কন্ট্রাকশন করে, তাহলে দেয়ার ইজ ইনএডিকুয়েট কার্ডিয়াক আউটপুট। Conversely, myocardium may relax insufficiently during diastole to permit adequate ventricular filling. তো সেজন্য হয় মায়োকার্ডিয়াম মানে নাইটলি কন্ট্রাক্ট করে উইকলি, অথবা রিল্যাক্স করে, রিল্যাক্স ইনিশিয়ালি, যার জন্য ডায়াস্টোলে সাফিসিয়েন্ট ব্লাড হার্টে আসতে পারে না, এটাকে বলা হয় পাম্প ফেলিউর। সেকেন্ড টার্মিনোলজি হলো ফ্লো অবস্ট্রাকশন। ফ্লো অবস্ট্রাকশন হলো lesion can obstruct blood flow through a vessel, যেমন atherosclerotic plaque or prevent valve opening or otherwise cause increased ventricular chamber pressure, aortic valvular stenosis, systemic hypertension or aortic coarctation. In the case of valvular blockage, the increased pressure overloads the chamber that pumps against the obstruction. The flow obstruction, normally পাম্প করলে যেভাবে ফ্লো লাট হওয়ার কথা, সেগুলি বিভিন্ন কারণে atherosclerotic plaque-এর জন্য অথবা valvular disease-এর জন্য, ব্লকেজের জন্য পারে না, সেটাই হলো ফ্লো অবস্ট্রাকশন, যেমন aortic obstruction also. থার্ড হলো রিজার্জিটেন্ট ফ্লো, রিজার্জিটেন্ট অথবা এটা হলো ব্যাক ফ্লো, রিজার্জিটেন্ট। A portion of the outflow from each contraction flows backward through an incompetent valve. Valve যদি incompetent হয়, properly close না হয়, দেখা যায় কিছু ব্লাড backward flow হয়ে চলে আসে, adding a volume overload to the affected atria or ventricle. Left ventricle in aortic regurgitation, left atria and left ventricle in mitral regurgitation. The regurgitant flow. 4 নম্বর হলো shunted flow, shunted flow, shunt একটা হলো abnormal complication between heart and vessel অথবা two vessels. Blood can be diverted from one part of the heart to another, from the left ventricle to the right ventricle, through defects that can be congenital or acquired. Shunted flow can also occur between blood vessels, as in patent ductus arteriosus. তাহলে হার্টের এক চেম্বার থেকে আরেক চেম্বারে অথবা এক ভেসেল থেকে আরেক ভেসেলে যদি ডাইরেক্টলি সরাসরি কমিউনিকেশনের জন্য ব্লাড ফ্লো হয়ে যায়, সেটা হলো shunted blood or shunting. Disorders of cardiac conduction, এই যে কন্ডাকশন সিস্টেম এসএ নোড থেকে শুরু হয়ে, সেখানে কন্ডাকশন ডিফেক্টস অর arrhythmias due to uncoordinated generation or transmission of impulses. Example, atrial or ventricular fibrillation lead to non-uniform and inefficient
myocardial contraction and may in fact be lethal. Disorders of conduction. Lastly, the rupture of the heart or a major vessel. In such circumstances, a gunshot to the left ventricle or aortic dissection and rupture, there is cataclysmic exsanguination either into body cavities or externally. যাই হোক এটা rupture of the heart or vessel, major vessel যদি হয় তখনই সমস্যাটা হয়। তাহলে এগুলি এই টার্মিনোলজিগুলি তোমাদেরকে কার্ডিয়াক ডিজিজগুলি পড়ার সময় জানতে হবে। আমাদের মেজর কার্ডিয়াক ডিজিজ বলতে আমরা কি বুঝি, কি কি ডিজিজ হার্ট এ মেজর কার্ডিয়াক ডিজিজ? অনেকগুলি ছোট ছোট আছে, তবে মেজর কার্ডিয়াক ডিজিজের মধ্যে একটা গ্রুপ হলো কনজেনিটাল হার্ট ডিজিজ। তোমরা বাইলিস্টেম কনজেনিটাল হার্ট ডিজিজের নাম শুনেছো। কনজেনিটাল হার্ট ডিজিজ, congenital heart disease, that is the disease from birth. যেমন ventricular septal defect, pathology of parrot, এগুলি হলো congenital heart disease। আর একটা মেজর গ্রুপ হলো যেটাই আমাদেরকে সবচেয়ে বেশি ডেথ রেট এবং সেটা হলো ischemic group of heart disease। ischemic group of heart disease, ischemic group of heart disease। 3 নম্বর হলো valvular heart disease, হার্টের যে বাল্ব আছে বাল্বের ডিজিজ। 4 নম্বর হলো hypertensive heart disease, হাইপারটেনশনের জন্য যে হার্টের চেঞ্জ, hypertensive heart disease। তারপর হলো মায়োকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস। তারপর হলো পেরিকার্ডিয়াল ডিজিজেস, পেরিকার্ডিয়াল ডিজিজেস, পেরিকার্ডিয়াল ডিজিজেস। তাহলে এই লাস্টে হলো টিউমারস অফ হার্ট, টিউমারস অফ হার্ট। তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজেস, ইসকেমিক গ্রুপ অফ হার্ট ডিজিজেস, valvular heart diseases, non-ischemic myocarditis, তারপর হলো তোমার পেরিকার্ডিয়াল ডিজিজেস, লাস্টে টিউমারস অফ হার্ট। তাহলে আমরা যদি শুরু থেকে কনজেনিটাল হার্ট ডিজিজ দিয়ে শুরু করি, আমার টার্গেট আছে আজকে এবং আগামী ক্লাসে একটা ওভারভিউ দেওয়া, যাতে তোমাদের তোমরা প্রস্তুতি নিতে পারো, যেহেতু আমি থাকবো না মাঝখানে। তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ, তোমরা জানো অর্গানোজেনেসিস যেটা, এটা হলো জেস্টেশনাল উইক 3 to 8 এর মধ্যে হয়। ওই সময় যদি ডেভেলপমেন্টাল কোনো ডিফেক্ট হয়, সেটা অর্গানোজেনেসিসের কোনো ডিফেক্ট হয়, সেটাই হলো তোমার কনজেনিটাল হার্ট ডিজিজ। এবং এটা দেখা যাচ্ছে যে কনজেনিটাল ম্যালফরমেশনস গুলি গ্রাজুয়ালি এখন পেডিয়াট্রিক গ্রুপের মধ্যে ধরা পড়তেছে, আগে হয়তো ততটা না। 1%, approximately 1% of individuals have significant forms of congenital heart disease that are diagnosed in the first year of life. A milder form of congenital heart disease, such as bicuspid semilunar valve, with an incidence itself of 1 to 2%, may not become evident until adulthood. তাহলে এগুলি কনজেনিটাল হার্ট ডিজিজ যদিও জন্ম থেকে থাকে, তোমার চাইল্ডহুডে ধরা পড়ে, আর কিছু কিছু অ্যাডাল্টহুডে যায়। তো কি কি ডিজিজ কনজেনিটাল? কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট সবচেয়ে বেশি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, পালমোনারি স্টেনোসিস, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, tetralogy of Fallot, coarctation of the aorta, atrioventricular septal defect, aortic stenosis, transposition of the pet arteries, truncus arteriosus, total anomalous pulmonary venous correction, tricuspid ectasia। বহুত চার্ট করে দেওয়া আছে তার কি কি কনজেনিটাল ডিজিজ গুলি হয়। এখন এগুলির ইটিওলজি কি? ইটিওলজি হলো মূলত জেনেটিক এবং এনভায়রনমেন্টাল, জেনেটিক এন্ড এনভায়রনমেন্টাল।
তো জেনেটিক এন্ড এনভায়রনমেন্টের মধ্যে জিন transcription factors interact in large protein complexes, providing a rationale for why mutations in any one of the several genes can produce similar defect. The mutation. GATA4, TBX5, and KX225, a three transcription factors that are muted in some patients with atrial and ventricular septal defects. আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে তোমার ইনফেকশন ডিউরিং জেস্টেশনাল লাইফ, তার মধ্যে রুবেলা ইনফেকশন, জেস্টেশনাল ডায়াবেটিস, টেরাটোজেন এক্সপোজার, কিছু থেরাপিউটিক ড্রাগস, নিউট্রিশনাল ফ্যাক্টর ডিফিসিয়েন্সি, এসব এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তোমার কনজেনিটাল হার্ট ডিজিজের সাথে রিলেটেড। আর ট্রাইজোমি 13, 18, 21 ডাউন সিনড্রোম যেখানে সেখানে কনজেনিটাল হার্ট ডিজিজ। তাহলে জেনেটিক এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে রুবেলা ইনফেকশন, gestational diabetes, teratogen exposure, nutritional factor deficiency. তো congenital malformations গুলি আবার 3 types হয়। একটা হলো malformations causing left to right shunt, that is left ventricle যেখানে purified ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড থাকে, সেটা থেকে ডান সাইডে চলে যায়, হার্টের ডান সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাডের দিকে চলে যায়। আরেকটা হলো malformations causing a right to left shunt, আরেকটা হলো রাইট সাইড ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড হয়ে লাংয়ে না গিয়ে সরাসরি লেফট ভেন্ট্রিকেলে চলে যায়। আর malformations causing an obstruction. Then what is shunt? A shunt is an abnormal communication between chambers or blood vessels. The blood চেম্বার থেকে এক চেম্বার থেকে আর চেম্বারের সাথে হার্টের অথবা এক ভেসেলের সাথে আরেক ভেসেল, এটাই হলো শান্ট। তাহলে এই যে লেফট টু রাইট শান্ট, লেফট টু রাইট শান্টের মধ্যে হলো এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, প্যাটার্ন ডাক্টাস আর্টেরিওসাস। আর রাইট টু লেফট শান্টের মধ্যে হলো টেট্রালজি অফ প্যালট, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস, ট্রাইকাসপিড একটেশিয়া। অবস্ট্রাকটিভ ডিসিশনের মধ্যে আছে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, পালমোনারি স্টেনোসিস এন্ড একটেশিয়া, অ্যাওর্টিক স্টেনোসিস এন্ড একটেশিয়া। তাহলে এই কনজেনিটাল ডিফেক্ট যদি হয় তাহলে চাইল্ডহুড অথবা অ্যাডাল্টহুড এর মধ্যে সিমটম গুলি হয় মূলত সাইনোসিস হয়, পেশেন্টের হার্ট পালপিটেশন থাকে, অ্যাবনর্মাল সাউন্ড থাকে, গ্রোথ রিটার্ডেড হয়, এবং কার্ডিয়াক স্ক্রিনিং করলে দেখা যায় যে তার আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট অথবা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অথবা আদার যেগুলি নাম বলেছে। এবং কনজেনিটাল হার্ট ডিজিজ সেগুলি সার্টেন এজ যখন প্রথমে ধরা পড়ে পেডিয়াট্রিশিয়ানদের কাছে, পেডিয়াট্রিক কার্ডিওলজি আবার এখন অ্যাডাল্টে যেমন অ্যাডাল্ট কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন, ঠিক তেমনি ভাবে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এবং পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন এখন আলাদা স্পেশালিটি, সাব স্পেশালিটি হয়ে গেছে। তো যেটা ফাইন্ড আউট হওয়ার পরে কার্ডিয়াক সার্জনের কাছে, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনের কাছে পাঠানো, এরা এটা রিপেয়ার করবে, রিপেয়ার করে দিলে পেশেন্ট সুস্থ হয়ে যায়। তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ বলতে কি বুঝি? কনজেনিটাল হার্ট ডিজিজের ইটিওলজি, কনজেনিটাল হার্ট ডিজিজ এর কি কি নামগুলি এবং কি কি ক্লিনিক্যাল ফিচার হতে পারে, এটুকু জানলে মোটামুটি আমাদেরকে কনজেনিটাল হার্ট ডিজিজ সম্বন্ধে জানা হয়ে যাবে। নাম্বার 2 হলো আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো ইসকেমিক গ্রুপ অফ হার্ট ডিজিজ, ইসকেমিয়া। আমরা এই ইসকেমিয়া নিয়ে জেনারেল প্যাথোলজিতে অনেক পড়েছি। ইসকেমিয়া ইনফেকশন, তো ইসকেমিয়া মিন্স ল্যাক অফ ব্লাড সাপ্লাই টু পার্টিকুলার টিস্যু। কোনো একটা টিস্যুতে যদি
ব্লাড সাপ্লাই তার সাফিসিয়েন্ট না হয়, তখন এটাকে আমরা বলি ইস্কেমিয়া। ইস্কেমিয়া আবার কয়েক টাইপের আছে, এগুলি তোমরা জানো। হিমোগ্লোবিন লেভেল কমে গেল, কোন হিমোগ্লোবিন পয়জনিং হলো হয়, অথবা ব্লক হলে হয়, সেগুলি তোমাদেরকে জানতে হবে। তাহলে ইস্কেমিক গ্রুপ অফ হার্ট ডিজিজের মধ্যে নাম্বার 1 হলো অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা পেক্টোরিস। The ischemic heart disease represents a group of pathophysiologically related syndromes resulting from myocardial ischemia. এখানে ischemic heart disease বলতে myocardial ischemia. Myocardial ischemia is an imbalance between myocardial supply, myocardial perfusion and cardiac demand for oxygenated blood. Oxygenated blood এর জন্য cardiac muscle এর ডিমান্ড এবং সাপ্লাই এর মধ্যে যদি ইমব্যালেন্স হয়, তখন এই ischemic heart disease হয়। ischemic heart disease তাহলে তোমার একটা হলো angina pectoris। angina pectoris মানে chest pain, or ischemia is not severe enough to cause infarction. chest pain হবে, তবে এটা myocardial necrosis হবে না, but the symptoms nevertheless portend infarction risk. Number 2 হলো myocardial infarction, where ischemia causes frank cardiac necrosis. angina pectoris আর myocardial infarction এর মধ্যে পার্থক্য হলো ইস্কেমিয়াতে ব্লাড সাপ্লাই কমবে, কিন্তু মায়োকার্ডিয়াল কার্ডিয়াক মাসেল নেক্রোসিস হবে না। মায়োকার্ডিয়াল ইনফাকশনে ইস্কেমিয়া হয়ে কার্ডিয়াক মাসেল নেক্রোসিস হইবে। থার্ড হলো ক্রনিক ইস্কেমিক হার্ট ডিজিজ উইথ হার্ট ফেলিওর। ক্রনিক ইস্কেমিক হার্ট ডিজিজ উইথ হার্ট ফেলিওর। ফোর্থ হলো সাডেন কার্ডিয়াক ডেথ। ফোর্থ হলো সাডেন কার্ডিয়াক ডেথ। ইস্কেমিক হার্ট ডিজিজ, এটা আগে গত ক্লাসে বলছিলাম, লিডিং কজ অফ ডেথ ইন দি ইউনাইটেড স্টেটস। এটা যেহেতু ইউনাইটেড স্টেটস বই, আমাদের দেশেও তাই এখন বড় অ্যামাউন্টের পেশেন্টের মৃত্যু হয় এই ইস্কেমিক হার্ট ডিজিজে। তো এটার প্রিভেনশন যদি আমরা রিস্ক ফ্যাক্টর যেগুলি আছে, সাজ এস স্মোকিং, ব্লাড কোলেস্টেরল, হাইপারটেনশন, এগুলি যদি বন্ধ করতে পারি, কন্ট্রোল ওবেসিটি, ডায়াবেটিস কন্ট্রোল এবং রেগুলার এক্সারসাইজ করি, তাহলে ইস্কেমিক হার্ট ডিজিজ থেকে মৃত্যু থেকে বাঁচা যায়, অথবা ইনসিডেন্সটা কমানো যায়। আর এরপরে এখন ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক অ্যাডভান্স হচ্ছে। ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক অ্যাডভান্স এর মধ্যে আমরা যেটা এখন প্লাস্টিক করতেছি, এন্ডোভাস্কুলার স্টেন্ট যদি হয়েও যায় কারো তার ফ্লাক, এটাকে আমরা যে প্লাস্টিক করে রিমুভ করে সেখানে এন্ডোভাস্কুলার স্টেন্ট করাই দিচ্ছি। অথবা তাতেও যদি না হয়, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, করোনারি বাইপাস গ্রাফটিক সার্জারি করা হচ্ছে। তো এই কারণে এখন মোটামুটি তোমার কার্ডিয়াক ডিজিজের ডেথ একটু কমছে। এরপর একটা সিম্পল ডেইলি প্রোফাইলেক্টিক অ্যাসপিরিন ক্যান হ্যাভ থেরাপিউটিক বেনিফিট। সিম্পল তোমার অ্যাসপিরিন। এখন কি কি কারণে হতে পারে ইস্কেমিক হার্ট ডিজিজ? একটা হলো ক্রনিক ভাস্কুলার অক্লুশন। ওই যে আমরা আগে অ্যাথেরোস্ক্লেরোসিস ভাস্কুলার অক্লুশন কি দিয়ে, অ্যাথেরোডাস ফ্লাক দিয়ে। ক্রনিক ভাস্কুলার অক্লুশন অথবা ফ্লাক আছে, এটা ছোট হলো হঠাৎ করে অ্যাকুইট ফ্লাক সেজ। এখন আসো angina pectoris। তাহলে আমরা angina pectoris যেটা বলছি, সেটা angina pectoris is characterized by paroxysmal and usually recurrent attacks of substernal or precordial chest discomfort caused by transient 15 seconds to 15 minutes myocardial ischemia that is insufficient to induce myocardial necrosis. এটা হলো paroxysmal chest pain, substernal or precordial, caused by transient 15 seconds to 15 minutes myocardial ischemia that is insufficient to cause myocardial necrosis. Angina pectoris again, three types. Stable angina.
is the most common form of angina. It is caused by an imbalance in coronary perfusion due to chronic stenosis, coronary atherosclerosis relative to myocardial demand, such as that produced by physical activity, emotional excitement, or psychological stress. Typical angina pectoris is variously described as deep, poorly localized pressure, a squeezing or burning sensation, like indigestion, but unusual as pain and is usually relieved by rest. এই পেইনটা যদি স্কুইজিং পেইনটা যদি রেস্টের অথবা অ্যাডমিনিস্ট্রেশন অফ বেসোডাইলেটর সাজ এস নাইট্রোগ্লিসারিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স তাহলে বলবো যে এটা স্টেবল এনজাইম আরেকটা হলো প্রিন্স মেটাল ভ্যারিয়েন্ট এনজাইম is an uncommon form of ischemic myocardial ischemia. It is caused by coronary artery spasm. Individuals with Prince metal variant angina may have significant coronary atherosclerosis. The angina attacks are unrelated to physical activity. এটা দেখা যায় যে কোনো physical activity এর সাথে সম্পর্ক নাই, heart rate or blood pressure. Prince metal angina generally responds fondly to vasodilators. এটাও vasodilator দিলে রেসপন্স করে তাড়াতাড়ি Prince metal. তিন ধরনের মধ্যে লাস্ট হল আনস্টেবল অর ক্রিসেন্ট angina. এটাতে refers to a pattern of increasingly frequent, prolonged, more than 20 minutes of severe angina or chest discomfort that is described as frank pain. It is discomfort, pain precipitated by progressively lower levels of physical activity. Physical activity না করলেও pain হবে, or even occurring at rest হতে পারে. The unstable angina is caused by disruption of an atherosclerotic plaque with superimposed partial thrombosis and possibly embolization or vasospasm. Approximately 1/2 of patients with unstable angina have evidence of myocardial necrosis. For others, acute MI may be imminent. The unstable এটা হলো ইনফেকশনের কাছাকাছি, এখানে ফ্র্যাঙ্ক পেইন হবে এবং 50% ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে আর 50% ক্ষেত্রে হয়তো নেক্রোসিস হবে না। নেক্রোসিস না হওয়া পর্যন্ত আনস্টেবল এনজাইনে মায়োকার্ডিয়াল যদি নেক্রোসিস হয়ে যায় মায়োকার্ডিয়ামে তখন এটাকে আমরা বলবো মায়োকার্ডিয়াল ইনফেকশন। তাহলে মায়োকার্ডিয়াল ইনফেকশন ওই কথাগুলি আসে coronary artery occlusion, vasospasm, emboli, ischemia without detectable or significant coronary atherosclerosis and thrombosis. এসব রিস্ক ফ্যাক্টর গুলি plaque change, plaque intraplaque hemorrhage, ulceration, rupture, fissuring, vasospasm, tissue factor activates the coagulation pathway added to the bulk of the thrombus. Within minutes, thrombus can expand to completely occlude the vessel lumen. Myocardial infarction. আমাদের মায়োকার্ডিয়াল ইনফেকশনের জানতে হবে আমাদের যেহেতু তিনটা coronary artery আছে left anterior, left circumflex coronary artery, left anterior descending coronary artery, right coronary artery. Left anterior descending coronary artery, left circumflex coronary artery, right coronary artery. তো এখানে যদি ব্লক হয় তাহলে ইনফেকশন ট্রান্সমুরাল ইনফেকশন হতে পারে, সাবএন্ডোকার্ডিয়াল অর নন ট্রান্সমুরাল ইনফেকশন হতে পারে। এবং ইনফেকশন এরিয়াটা প্রথমে হাফ এন আওয়ারের মধ্যে আমরা লাইট মাইক্রোস্কোপ আমরা গ্রসলি কিছুই দেখবো না, লাইন মাইক্রোস্কোপে কিছু দেখা যাবে না, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় রিল্যাক্সেশন অফ মাইটোকন্ড্রিয়াল গ্লাইকোজেন লস, মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং। সেই জন্য প্রথম হাফ এন আওয়ারে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে কিনা সেটার জন্য আমাদেরকে দেখতে হবে কিসে কার্ডিয়াক এনজাইম গুলি এস্টিমেট করতে হবে। কার্ডিয়াক এনজাইম যেমন ট্রোপোনিন দেখতে হবে, এলডিএস দেখতে হবে, এসজিওটি দেখতে হবে। এরপরে গ্রাজুয়ালি হাফ এন আওয়ার টু 4 আওয়ারের মধ্যেও গ্রস পিসের কিছু তেমন দেখা যাবে না। লাইন মাইক্রোস্কোপে ইউজুয়ালি না ভেরিয়েবল ওয়েভিনেস অফ দি ফাইবার এট বর্ডার 4 to 12 আওয়ার্স পরে ওই গ্রস দি হার্টের যে জায়গাতে ইনফেকশন হচ্ছে সেটা ডার্ক মডেলিং। লাইন মাইক্রোস্কোপে
early coagulation necrosis, edema and hemorrhage. 12 to 24 hours for a dark modeling. 1 to 3 days for a modeling with yellow tan infarct. 1 থেকে 3 দিন পরে পরিষ্কার করে একটা ইনফাক্টেড এরিয়া বোঝা যাবে। 3 to 7 days পরে সেই ইনফাক্টেড এরিয়ার চারিদিকে হাইপারএমিক বর্ডার সেন্ট্রাল ইয়েলো ট্যান সফটেনিং, সেন্ট্রাল সফটেনিং হয়ে যাবে, সফট। 7 to 10 days পরে ম্যাক্সিমাম ইয়েলো ট্যান এন্ড সফট উইথ ডিপ্রেসড রেড ট্যান মার্জিন। 10 to 14 days পরে রেড গ্রে ডিপ্রেসড ইনফ্রাক্ট বর্ডার্স। 2 to 8 weeks পরে গ্রে হোয়াইট স্কার প্রোগ্রেসিভ from border toward core of infarct. More than 2 months পরে scar complete. তাহলে আমাদের কিছু আইডিয়া থাকতে হবে প্রথম হাফ এন আওয়ারে আমরা গ্রসলি কিছু পাবো না, মাইক্রোস্কোপ পাবো না, সেটা হলো কার্ডিয়াক এনজাইম গুলি আমরা এস্টিমেট করবো। তারপর এখানে 4 to 12 hours to 24 hours, তারপর তোমার 3 to 7 days, 7 to 10 days, 10 to 14 days, 2 weeks, এইভাবে দেওয়া আছে। এই চার্ট অনুযায়ী তোমাদেরকে হার্ট রেট গুলি জানতে হবে, এবং এটা হলো একটা মেডিকেল ইমার্জেন্সি মাইকার্ডিয়াল ইনফার্কশন হলে পেশেন্টকে দ্রুত ম্যানেজমেন্ট করতে হবে। পেশেন্ট ডায়াগনোজ করে, পেশেন্ট এক্সামিন করে, সুযোগ সুবিধা থাকবে, ইসিজির সুবিধা থাকবে, আর কার্ডিয়াক এনজাইম করার সুবিধা থাকলে এগুলি দিয়ে পেশেন্টকে সাথে সাথে ম্যানেজমেন্টে চলে যাবে। যদি টাইমলি ম্যানেজ করা হয় পেশেন্ট সেফ হবে, আর যদি দেরি করে ফেলে তাহলে পেশেন্টের বাঁচানো সম্ভব হবে না। তাহলে ওই যে বলছিলাম ক্লিনিক্যাল সিমটম গুলি, এটা হলো prolonged more than 30 minutes chest pain। আগে যেগুলি ইসকিমিয়াতে 20 মিনিটস এর মধ্যে বন্ধ হয়ে গেছে, সেটা এটা prolonged, এটা বন্ধ হবে না। ক্রাশিং, স্টেবিং আর স্কুইজিং, এটা সিভিয়ারিটি বেশি। অ্যাসোসিয়েটেড উইথ র্যাপিড উইথ পালস উইথ হয়ে যাবে। প্রফিউজ সোয়েটিং, এটা একটা ইম্পর্টেন্ট, প্রফিউজ সোয়েটিং। এই সোয়েটিং হওয়াটাকে বলে ডায়াপুরেসিস, প্রফিউজ সোয়েটিং কে বলে ডায়াপুরেসিস। নৌসিয়া এন্ড ভমিটিং আর কমন, পেশেন্টের নৌসিয়া ভমিটিং হবে। Can suggest involvement of a posterior inferior ventricular secondary vagal stimulation. Deep sleep শুরু হবে due to impaired contractility of the ischemic myocardium and the resultant pulmonary congestion and edema is a frequent symptom. In as many as 25% of patients, the onset is entirely asymptomatic. কিছু কিছু পেশেন্টের একেবারে অ্যাসিম্পটোমেটিক, যেমন যদি ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্ট হয় সেক্ষেত্রে, and disease is discovered only by electrocardiographic changes or laboratory tests that show evidence of myocardial damage. The laboratory evaluation of MI is based on measuring the blood levels of proteins that leak out of irreversibly damaged myocyte. Kiki most useful of these molecules are cardiac specific troponin T and I, and the MV fraction of creatinine kinase CKMV. It is important. Troponin T and I and MV fraction of creatinine kinase. Diagnosis of myocardial injury is established when blood levels of this cardiac by markers are elevated. It is important. The rate of appearance of these markers in the peripheral circulation depends on several factors. Now, okay, important. Trying to elevate CKMV or troponin T above I 3 to 12 hours. CKMV at 24 hours. CKMV returns to normal in 48 to 72 hours. Troponin I, troponin T 5 to 10 days for normal result. The myocardial infarction যদি হয় পেশেন্টের মরফিন দিতে হবে, কেন? To relieve pain and improve dyspnea. Prompt reperfusion to salvage myocardium, oxygen দিতে হবে। Antiplatelet agents such as aspirin. Anticoagulant therapy with unfractionated heparin, low molecular weight heparin, direct thrombin inhibitors, nitrates to induce vasodilation and reverse vasospasm, beta blockers to decrease myocardial oxygen demand and to reduce risk of arrhythmia, and arrhythmics to manage arrhythmias.
angiotensin converting enzyme inhibitors to limit ventricular dilation, oxygen supplementation to improve blood oxygen saturation. এগুলি খুব ফ্রমলি তোমাদেরকে ম্যানেজ করতে হবে। এখন আসো কি কি কমপ্লিকেশন হতে পারে এমআই হলে। কন্ট্রাকটাইল ডিসফাংশন, কন্ট্রাকটাইল ডিসফাংশনের জন্য পেশেন্ট কার্ডিওজেনিক শকে চলে যাবে। কার্ডিওজেনিক শক থেকে পেশেন্ট কিছু পেশেন্ট লুজ হবে, কিছু পেশেন্ট লস হবে, আর কিছু বেশিরভাগ সেভ হবে। তারপরে হবে এরিথমিয়াস, মায়োকার্ডিয়াল রাপচার হতে পারে ভেন্ট্রিকুলার ওয়াল, রাপচার হতে পারে ভেন্ট্রিকুলার সেপ্টাম, রাপচার হতে পারে পেভিলিয়ার মাসেল, ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম ফর্মেশন হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে, ইনফ্যাক্ট এক্সপানশন হতে পারে। তাহলে এই হলো পেশেন্ট। এবং মায়োকার্ডিয়াল ইনফাকশনের পরে ইনফ্যাক্ট হিলিং হয়ে আবার ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হয়ে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। তাহলে ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ বলতে আমরা কি বুঝি? progressive congestive heart failure as a consequence of accumulated ischemic myocardial damage and or inadequate compensatory mechanism responses. এটাই হলো chronic ischemic heart disease. Progressive congestive heart failure as a consequence of accumulated ischemic myocardial damage and or inadequate compensatory responses. In most cases, there has been prior MI and sometimes previous coronary artery interventions and or bypass surgery. A sudden cardiac death is a sudden cardiac death alone, unexpected death from cardiac cause, either without symptom or within 1 to 24 hours of symptom onset. It happens in some 3 lakh to 4 lakh individuals each year in the United States alone. So the sudden cardiac death. Coronary artery disease is the leading cause of sudden cardiac death, responsible for 80 to 90% of cases. Sudden cardiac death হয় কাদের hereditary or acquired abnormalities of the cardiac conduction system যদি আগে থেকে থাকে, congenital coronary arterial abnormalities যদি থাকে, mitral valve prolapse থাকে, myocarditis or sarcoidosis যদি থাকে, dilated or hypertrophy cardiomyopathy যদি থাকে, pulmonary hypertension থাকে, myocardial hypertrophy, increased cardiac mass is an independent risk factor for sudden cardiac death. তাহলে আমাদের ischemic proof of heart disease হলো angina pectoris, second 3 types, stable angina, pre-metal angina, unstable angina, myocardial infarction. তারপরে হলো sudden chronic ischemic heart disease with heart failure, sudden cardiac death. আমরা মোটামুটি আজকে দুজনে কভার করেছি। আগামী hypertensive heart disease হার্টের কি চেঞ্জ হয়, লেফট সাইডেড hypertensive heart disease, রাইট সাইডেড hypertensive disease, এটা তোমরা একটু পড়ে নিও। আমি আগামী ক্লাসে পালমোনারি হার্ট ডিজিজ দিয়ে শুরু করে রিউমেটিক হার্ট ডিজিজ আছে, পালমোনারি হার্ট ডিজিজ আর পারিকার্ডাইটিস টিউমারস অফ দ্য হার্ট যেটুকু আছে এগুলি আগামী ক্লাসে একটু জেনে দেব। তাহলে আজকে তোমাদের অ্যাটেন্ডেন্স তো কম, এখন পর্যন্ত একটু ফ্রি আসছে না। ঠিক আছে, তাহলে তোমরা কনজেনিটাল হার্ট ডিজিজ এবং ইসকেমিক হার্ট ডিজিজ দুটো ভালো করে পড়ো। জি স্যার। আগামী শনিবার দিন যথারীতি ক্লাস হবে, আমরা সেদিন এই পার্ট 1 এর যে বেস্ট হার্টের অংশ আছে সেটা শেষ করব। ঠিক আছে, আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার।